জাতিসংঘ অধিবেশনে ইসরায়েলকে তুলোধুনো মুসলিম নেতাদের। এক বছরেও গাজায় আগ্রাসন বন্ধ না হওয়াকে কলঙ্কজনক বললেন কাতারের আমির। তেল আবিবে মোসাদের হেডকোয়ার্টার লক্ষ্য করে মিসাইল হামলা হিজবুল্লাহর। 12 ঘন্টায় 300 রকেট নিক্ষেপ। ইসরায়েলি হামলায় লেবাননে প্রাণহানি বেড়ে 569। ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে উত্তাল ভারতের মহারাষ্ট্র। প্রতিবাদে মুম্বাই অভিমুখে লং মার্চ। বিজেপির বিধায়ক সহ 2 জনের গ্রেফতার দাবি। নামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনে ইসরায়েলকে তুলোধুনো করলেন মুসলিম নেতারা। একযোগে তেল আবিবের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করেন তারা। ইহুদি রাষ্ট্রের মিথ্যাচারের তীব্র সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কয়েকটি দেশের অন্ধ সমর্থনের কারণেই বেপরোয়া নেতানিয়াহু বাহিনী ক্ষোভ ঝাড়েন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এক বছরেও গাজায় আগ্রাসন বন্ধ না হওয়াকে কলঙ্কজনক আখ্যা দিয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মাসুদ পেজেশকিয়ান। ভাষণের বড় অংশ জুড়েই ইসরায়েলের প্রতি তোপ দাগান তিনি। গাজার নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে ঝাড়েন ক্ষোভ। এক বছর ধরে ইসরায়েলের মিথ্যাচার দেখছে বিশ্ব। কিভাবে ঠান্ডা মাথায় গাজার 41,000 মানুষকে হত্যা করেছে, আবার আত্মরক্ষার লড়াই বলে সাফাই গায়। হাসপাতাল, কিন্ডারগার্টেন, স্কুলে হামলার পক্ষে সাফাই গায়। তাদের গণহত্যার বিরুদ্ধে কথা বললে ইহুদি বিদ্বেষের লেবেল লাগায়। যারা 7 দশক ধরে দখলদারিত্বের বিরুদ্ধে নিজেদের অধিকারের জন্য লড়ছে, তাদের গায়ে সন্ত্রাসীর তকমা লাগায়। অন্যদিকে আইএসের মতো সন্ত্রাসী সংগঠনকে গোপনে প্রকাশ্যে সমর্থন দেয়। অধিবেশনে দেয়া ভাষণে ইসরায়েলকে একচোট নিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও। বেনিয়ামিন নেতানিয়াহুকে আবারও হিটলারের সাথে তুলনা করেন তিনি। ক্ষোভ ঝাড়েন ইসরায়েলের মিত্রদের প্রতিও। এক টুকরো শুকনো রুটি, এক চুমুক পানি কিংবা এক বাটি স্যুপের অভাবে গাজায় প্রতিদিন শত শত শিশু মারা যাচ্ছে। শুধু শিশুরাই মরছে তা নয়, একই সাথে মৃত্যু হচ্ছে জাতিসংঘেরও। মরছে সত্য আর পশ্চিমাদের মূল্যবোধ। 70 বছর আগে যেভাবে হিটলারকে থামানো হয়েছিল, ঠিক সেভাবেই নেতানিয়াহু ও তার সহযোগীদের থামাতে হবে। গাজায় ইসরায়েলের আগ্রাসনকে ঘৃণ্য অপরাধ আর মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। ফিলিস্তিনে ইসরায়েলের নির্লজ্জ আগ্রাসন সবচেয়ে নির্মম। সর্বাধুনিক অস্ত্র ব্যবহার করে গণহত্যা, এসব সবারই জানা। আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনেও উঠে এসেছে। গাজার পর লেবাননেও ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরু হওয়ায় তীব্র ক্ষোভ জানান মুসলিম নেতারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হলো লাতিন দেশগুলো। অমুসলিম হয়েও ফিলিস্তিনিদের উপরে বর্বরতা বন্ধের দাবিতে সরব হন ব্রাজিল, চিলি, কলম্বিয়ার রাষ্ট্রপ্রধানরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেন তারা। গাজায় হামলার শুরু থেকেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও জানালেন জাতিগত নিধন বন্ধের দাবি। গাজায় যখন বিরোধীহীন ইসরায়েলি বর্বরতা চলছে, তখন নিউ ইয়র্কে বসেছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। এবার যে নিপীড়িত ফিলিস্তিনিরাই আলোচনায় সবচেয়ে গুরুত্ব পাবে তা অনুমেয় ছিল। অধিবেশনের প্রথম দিনেই উঠেছে ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোরালো দাবি। গাজায় তেল আবিবের ভয়াবহ আগ্রাসন যে অমুসলিম দেশগুলোকেও নাড়া দিয়েছে, তা আবারও স্পষ্ট হয়েছে জাতিসংঘের অধিবেশনে। ইহুদি বর্বরতার বিরুদ্ধে শক্ত অবস্থানে জানান দিয়েছে লাতিন দেশগুলো। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখানো নেতানিয়াহুর কড়া সমালোচনাও করেছেন তিনি। কলম্বিয়ার প্রেসিডেন্টের অভিযোগ, সংখ্যাগরিষ্ঠ দেশ গণহত্যা বন্ধের দাবি তুললেও গুটি কয়েক শক্তিধর দেশের সমর্থনের কারণে তা পাত্তাই দিচ্ছে না ইসরায়েল। গাজা ও পশ্চিম তীরে আগ্রাসন বন্ধে সোচ্চার হন ব্রাজিলের প্রেসিডেন্টও।
আমরা ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ দখলদারিত্বের নিন্দা জানাই। চলমান গণহত্যার অবসানের জন্য গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চাই। ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাতে হবে। বেশিরভাগ রাষ্ট্রপ্রধানই গাজায় গণহত্যা বন্ধের পক্ষে ভোট দিলেও আমাদের অবস্থানকে গুরুত্ব দেওয়া হয় না। যে গুটি কয়েক দেশের এই হত্যাযজ্ঞ বন্ধের সামর্থ্য রয়েছে তারাও আমাদের কথা শোনেন না। গত বছরের অধিবেশনে এই জায়গা থেকেই আমি ফিলিস্তিনের জন্য একটি শান্তি সম্মেলন আয়োজন করতে বলেছিলাম। তখনও গাজায় কোনো বোমা বিস্ফোরিত হয়নি। গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাকারী দক্ষিণ আফ্রিকাও সরব হয়েছে অধিবেশন কক্ষে। হামাসের হামলায় 1200 ইসরায়েলি নিহতের ঘটনার প্রায় বছর পেরিয়ে গেছে। দক্ষিণ আফ্রিকা সেই হামলার নিন্দাও জানিয়েছে। তবে ইসরায়েল গাজায় যে জাতিগত নিধন শুরু করেছে তা মেনে নেওয়া যায় না। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বিবদমান পক্ষগুলোর সমালোচনা করেছে ইউরোপের দেশ বেলজিয়াম। দেশটির প্রধানমন্ত্রীর মন্তব্য, সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে সংঘাত বন্ধের ভুল পথ খুঁজছে ধর্মান্ধরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শেষবারের মতো জাতিসংঘে ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বক্তব্যে রাশিয়া ইউক্রেন বা ইসরায়েল হামাস যুদ্ধ উঠে এলেও ছিল না মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধের কোনো আভাস। গাজায় যুদ্ধবিরতি চুক্তির কোনো অগ্রগতি এই ভাষণে লক্ষ্য করা যায়নি। তবে 7 অক্টোবরের বর্বরতা যেন বিশ্ববাসী ভুলে না যায় সেটা উল্লেখ করেন বাইডেন। দাবি, সশস্ত্র গোষ্ঠী হামাসের কারণেই আজ এই মানবেতর পরিস্থিতির শিকার হয়েছে গাজাবাসী। এ সময় লেবানন ইসরায়েল সংঘাতের কথা উল্লেখ করেন বাইডেন। বলেন, পূর্ণমাত্রার যুদ্ধ কখনোই কোনো পক্ষের স্বার্থ হাসিল করতে পারে না। মধ্যপ্রাচ্যে শান্তি আর স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু বিশ্ববাসীকে 7 অক্টোবরের নৃশংসতা ভুলতে দেওয়া যাবে না। তাদের মনে রাখা উচিত হামাস সন্ত্রাসীরা কিভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আগ্রাসন চালিয়েছে। গাজাবাসীর কথাও ভাবতে হবে। হামাসের কারণে তারা আজ এই যুদ্ধের শিকার। এবার তেল আবিবে মোসাদের হেডকোয়ার্টার লক্ষ্য করে মিসাইল হামলা করল হিজবুল্লাহ। যুদ্ধ শুরুর পর এটি সশস্ত্র গোষ্ঠীটির সর্বোচ্চ দূরত্বে হামলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে গেল 12 ঘন্টায় অন্তত 300 রকেট ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তবে এর জবাবে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে নির্বিচারে বোমা বর্ষণ করেছে নেতানিয়াহু বাহিনী। চলমান এই হামলায় লেবাননের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 569 জনে। ইহুদি ভূখণ্ডে বৃষ্টির মতো রকেট মিসাইল ছুটছে হিজবুল্লাহ। টানা 12 ঘন্টা ধরে চলছে এই রকেট হামলা। ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে দফায় দফায় ছোড়া হয়েছে কমপক্ষে 300 রকেট। সময়ের সাথে সাথেই বাড়ছে হিজবুল্লাহর হামলার পরিধি। সীমান্ত এলাকাগুলোর পাশাপাশি ইসরায়েলি ভূখণ্ডের আরও ভেতরে বাড়ানো হয়েছে হামলা। বুধবার সকালে তেল আবিব লক্ষ্য করে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় জিক্রন এবং ইয়াকোভ এলাকাও। এবারই প্রথম তেল আবিবের অভ্যন্তরে প্রবেশ করল হিজবুল্লাহর সারফেস টু সারফেস মিসাইল, যদিও তা প্রতিহতের দাবি করেছে তেল আবিব। জবাবে দক্ষিণ লেবাননে নির্বিচার বোমাবর্ষণ অব্যাহত রেখেছে আইডিএফ। রাতভর 4 ধাপে করা হয়েছে বিমান হামলা। 250 যুদ্ধ বিমান দিয়ে ফেলা হয়েছে 2000-এরও বেশি বোমা। প্রস্তুতি চলছে স্থল অভিযানের। চেষ্টা করছি অভিযানটা যতটুকু সম্ভব যেন সংক্ষিপ্ত হয়। এজন্যই আমরা বড় পরিসরে হামলা করছি। যুদ্ধের সকল লক্ষ্য অর্জন করে ঘর ছাড়া বাসিন্দাদের ঘরে ফিরিয়ে আনাই আমাদের উদ্দেশ্য। সেই সাথে হিজবুল্লাহর প্রতিটি হামলা মোকাবিলা করতে আমরা প্রস্তুত। এদিকে হামলা বন্ধে তেল আবিবকে চাপ প্রয়োগে আন্তর্জাতিক মহলের কাছে আহ্বান জানিয়েছে বৈরুত। লেবানন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে যাতে তারা ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে পারে এবং সামরিক তৎপরতা বন্ধ করাতে পারে, কেননা এই হামলায় শিশুসহ বহু নিরাপরাধের প্রাণ যাচ্ছে। হিজবুল্লাহর পাশাপাশি উত্তর ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। অনিক রহমান, যমুনা নিউজ। এ পর্যায়ে আমরা লেবানন পরিস্থিতি সম্পর্কে জানবো। বৈরুতে আমাদের সহকর্মী আছেন বাবু সাহা, আমরা তার কাছ থেকে জানবার চেষ্টা করছি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বাবু? প্রথমে একটু জানাবেন বিমান হামলা এখনো চলছে কিনা এবং সেখানে যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারা কেমন আছেন? নুসরাত, এই মুহূর্তে কিন্তু গতকাল রাত থেকে হামলা কিন্তু এখনো অব্যাহত রয়েছে।
লেবাননের বিভিন্ন নতুন নতুন এলাকা কিন্তু আক্রান্ত হচ্ছে। ইসরায়েল এবং হিজবুল্লাহ পাল্টাপাল্টি আক্রমণে অনেক নিরীহ সাধারণ জনগণ কিন্তু তারা প্রাণ হারাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস তারা কিন্তু যেহেতু ঝুঁকিপূর্ণ এলাকায় বাংলাদেশ দূতাবাসের অবস্থানের কারণে তারা কিন্তু তাদের কার্যক্রম অনেকটা স্থগিত করেছে এবং বিকল্প কোনো উপায়ে অনলাইনে বা হটলাইনে যে কোনো উপায়ে অন্য স্থান থেকে বিকল্প উপায়ে তারা প্রবাসী বাংলাদেশিদেরকে সেবাদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে লেবাননের দক্ষিণ প্রান্তে অনেক বাংলাদেশি কিন্তু সেখানে তারা আটকা পড়েছিল। অনেকে বৈরত আসতে পেরেছে, আবার অনেকে কিন্তু এখনো রাস্তায় আটকে আছে। গণপরিবহন বন্ধ থাকার কারণে তারা কিন্তু বৈরতে আসতে পারছে না। তাছাড়া যারা এখন পর্যন্ত ওই দক্ষিণ প্রান্ত থেকে লেবাননের বৈরুতে প্রবেশ করেছে তাদেরকে লেবাননের বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন সংস্থা তাদেরকে কিন্তু বাংলাদেশি সংস্থা তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় তাদেরকে আশ্রয়ের সুযোগ করে দিয়েছে। তবে এখন পর্যন্ত হামলায় বাংলাদেশি কোনো নাগরিক আহত বা নিহত হওয়ার খবর এখনো পাওয়া যায় না এবং বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটির সাথে তারা প্রতিনিয়ত যোগাযোগ রাখছে এবং যে কোনো ভাবে বিকল্প উপায়ে বাংলাদেশিদেরকে বিভিন্নভাবে সেবাদানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। এখন কিন্তু বাংলাদেশ লেবাননের যে বিমানবন্দর আছে সেটিও কিন্তু সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে এবং প্রবাসী বাংলাদেশিরা এই পরিস্থিতির কারণে অনেকটাই উদ্বিগ্ন এবং আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। খুবই স্বাভাবিক, আসলে উদ্বিগ্ন হবার মতোই পরিস্থিতি। আপনি নিজেও নিরাপদে থাকবেন। ধন্যবাদ বাবু। ইসরায়েলি হামলায় লেবাননে মৃত্যু হয়েছে এক হিজবুল্লাহ কমান্ডারের। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। নিহত কমান্ডারের নাম ইব্রাহিম কুবাইসি। হিজবুল্লাহর মিসাইল ও রকেট ডিভিশনের অন্যতম নেতা ছিলেন তিনি। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৈরুতের ঘোবেরি এলাকায় একটি ভবনে হামলা চালানো হয় আর তাতে করে 6 জনের প্রাণহানি, 15 জন আহত হয়। ওই হামলায় নিহতদের একজন কুবাইসি। এর আগে এক বিবৃতিতে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার কথা জানিয়েছিল ইসরায়েল। উন্মুক্ত সড়কে এবার বিধ্বংসী মিসাইল ও ড্রোনের প্রদর্শনী আয়োজন করল ইরান। ইসরায়েলকে হুমকি দিতেই আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী। এতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড, যেগুলোতে লেখা ছিল হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধের নানা বার্তা। মঙ্গলবার রাজধানী তেহরানে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী। হানিয়া ও IRGCর সাবেক কমান্ডার কাশেম সোলাইমানির ছবিও এই আয়োজনে ছিল। গত জুলাইয়ে তেহরানে হত্যা করা হয় ইসমাইল হানিয়াকে। এরপর থেকেই প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ভারতের মহারাষ্ট্র। সম্প্রতি ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের হিন্দু ধর্মের এক প্রচারক। তাতে সমর্থন জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক। এ নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠেন সেখানকার মুসলিমরা, দেয়া হয় বিক্ষোভের ডাক। এরই প্রতিবাদে মুম্বাই অভিমুখে লং মার্চ করছে হাজার হাজার মুসলিম। या मुस्लिम धर्मामध्ये स्त्रियांवर जे हत्या घडतात त्याला कारण आहे, अत्याचाराचं हेच कारण आहे की त्यांचे आदर्शच अत्याचारी होते। ঘটনা শুরু হয় চলতি মাসের প্রথম দিকে। মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ, যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নীতেশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকিও দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা। हमारे रामगिरी महाराज के खिलाफ अगर कुछ भी मस्ती तुम लोगों ने किसने भी की तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे, इतना ध्यान में रखो। নীতেশের এমন মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয় গোটা রাজ্যে। ধর্মীয় অবমাননা এবং রাজ্যে শান্তিভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা। এদিকে বিজেপি নেতার বক্তব্যের জেরে মুম্বাই অভিমুখে মার্চের ডাক দেন AIMIM নেতা ইমতিয়াজ জলিল। অভিযুক্ত দুজনকে গ্রেফতারের দাবি জানান তিনি। এই রাজ্যের সকল তরুণ বৃদ্ধকে আহ্বান জানাই, তারা যেন এই মার্চে অংশ নেন, এখানে যেন সময় দেন। সেজন্যই এই র্যালির সিদ্ধান্ত। সোমবার সকালে মহারাষ্ট্রের আরঙ্গাবাদ থেকে শুরু হয় মুম্বাই অভিমুখে এ যাত্রা। অনিক রহমান, যমুনা নিউজ। জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ 26টি আসনে ভোট চলছে। সাবেক মুখ্যমন্ত্রী, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ সহ মোট 239 জন প্রার্থী রয়েছেন এবারের লড়াইয়ে। জম্মুর 3 ও কাশ্মীরের 3 জেলায় ভোট গ্রহণ চলছে। জোরদার করা হয়েছে অঞ্চলগুলোর নিরাপত্তা ব্যবস্থা। দ্বিতীয় দফায় ভোটার সংখ্যা 25,78,000। বুদগাম ও গান্ডেরবাল 2টি আসনেই লড়ছেন ওমর আবদুল্লাহ। আর তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছে জম্মু ও কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাররা ও বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না।
না। মোট 90টি আসনের মধ্যে গত বুধবার 24টিতে ভোট হয়। তৃতীয় শেষ ধাপে ভোট গ্রহণ আগামী মঙ্গলবার, আর 8 অক্টোবর ভোট গণনা হবে। দীর্ঘ 10 বছর পরে বিধানসভা নির্বাচন চলছে কাশ্মীরে। ন্যাশনাল কনফারেন্সের সাথে জোট বেঁধে লড়ছে কংগ্রেস, লড়াই আছে মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টিও। লেবাননে ইসরায়েলের হামলা বিশ্বের জন্য বিপর্যয় বয়ে আনবে বলে মন্তব্য করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে এসব বলেছেন তিনি। জাতিসংঘের অধিবেশন থেকে ফেরার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। বললেন, বৈরুতে ইহুদি বাহিনীর হামলা যুদ্ধের পরিধি বাড়ানো ছাড়া আর কিছুই না। ইসরায়েলের এই হামলা যুদ্ধের পরিধি বাড়ানো ছাড়া আর কিছুই না, যেটা এই শান্তিপ্রিয় বিশ্বের জন্য বিপর্যয় বয়ে আনতে পারে। আমি মনে করি এই ঘটনায় সবার তীব্র প্রতিবাদ করা উচিত, কেননা এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে দিচ্ছে, যা বিশ্বের জন্য মারাত্মক পরিণতির কারণ হয়ে দাঁড়াবে। সৌদি আরবে পাকিস্তানি ভিক্ষুকের সংখ্যা বাড়ায় উদ্বেগ জানিয়েছে দেশটির হজ মন্ত্রণালয়। এর মধ্যে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে তারা চিঠি দিয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে এই তথ্য। সৌদি আরবের অভিযোগ, হজযাত্রীর ছদ্মবেশে ভিক্ষাবৃত্তির জন্য সৌদি আরবে পাড়ি জমাচ্ছে পাকিস্তানিরা। আর ক্রমবর্ধমান এই পাকিস্তানি ভিক্ষুকদের কারণে বিপাকে পড়ছে হজ ও ওমরা ভিসায় দেশটিতে যাওয়া অন্য দেশের নাগরিকরাও। এই পরিস্থিতির উন্নতি না হলে এটি পাকিস্তানের হজ ও ওমরা যাত্রীদের উপরে নেতিবাচক প্রভাব পড়বে বলেও সতর্ক করা হয়েছে ওই চিঠিতে। ইরানের কাছ থেকে গুপ্ত হত্যার হুমকি পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমন দাবি করেছে তার প্রচার শিবির। ট্রাম্পের দাবি, তার জীবনের জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল ইরান। বহুবার তাকে গুপ্ত হত্যার চেষ্টাও করেছে তেহরান, কিন্তু তাদের চাল সফল হয়নি। অভিযোগ, ভবিষ্যতে আবারও এ ধরনের কাজ করতে পারে তেহরান। এ নিয়ে ট্রাম্পকে বাড়তি সতর্কতা দেওয়া হয়েছে। রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী বলেছেন, পুরো পরিস্থিতির উপরেই নজর রাখছে মার্কিন সেনাবাহিনী, আর তার সুরক্ষায় আগের চেয়েও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করে বাংলাদেশে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন লেবার দলীয় এমপি আফসানা বেগম। মঙ্গলবার ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালক গ্রায়াম বিগারকে এই বিষয়ে একটি চিঠিও দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দুর্নীতি ও মিলিয়ন মিলিয়ন ডলার পাচারের অভিযোগে সাইফুজ্জামান সহ সাবেক এমপিদের বিরুদ্ধে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এবং গেল সপ্তাহে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে আল জাজিরার রিপোর্টের কথা উল্লেখ করে আফসানা জানান, যুক্তরাজ্যে সাইফুজ্জামানের 280টি প্রপার্টির মধ্যে 74টি তার নির্বাচনী এলাকা পপলার অ্যান্ড লাইম হাউসে অবস্থিত। আর পাচার করা অর্থ সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক আন্তর্জাতিক সহযোগিতা চাইছে বলেও উল্লেখ করেন এই ব্রিটিশ এমপি। যুক্তরাজ্যে সাইফুজ্জামান সহ অন্যদের বিতর্কিত সম্পদ নিয়ে তদন্ত ও তার জব্দে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, চিঠিতে সে বিষয়ে জানতে চান আফসানা বেগম। এই ছিল যেমন আই ডেস্কে, সাথে থাকার জন্য ধন্যবাদ।